বন্ধুরা, আজকে যে গল্পটি আমি শেয়ার করব ওই গল্পটি শুনলে আপনি পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন, আপনার শরীরটা পর্যন্ত বার হয়ে যেতে পারে। তো আশা করি পুরো গল্পটি শুনবেন। আমি আজ যে গল্পটি শেয়ার করব সেটি আমার দাদুর কাছ থেকে শোনা। দাদু অর্থাৎ আমার মায়ের মামা। দাদুর নাম জন্টু। ছোটবেলা থেকে দাদু বেশ ডানপিটে ছিলেন। পড়াশোনার দিকে তার বেশি মনোযোগ ছিল না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এগুলো তার প্রধান কাজ ছিল। আর একটি কাজ দাদুর নেশার মতো ছিল, সেটা হলো মাছ ধরা। তার এই নেশার কারণে তার নাম হয়ে গিয়েছিল জন্টু জেলে। তাকে এলাকার সবাই জন্টু জেলে নামে চিনত বা ডাকতো সবাই। যাই হোক, কালকর্মে দাদুর সেটাই পেশা হয়ে দাঁড়ায়। যেহেতু পড়াশোনা করেনি বেশি, তাই কোনো চাকরিই হলো না। আবার ব্যবসাতে তার মন বসে না। তাই দাদুর ভাগে 3 বিঘা জমির উপর দাদুকে একটি পুকুর খনন করে দেওয়া হলো। সেখানে তিনি প্রায়শই মাছ চাষ করতেন এবং মাছ ধরতেন। দিঘির ফাটে একটি ছোট ঘর তুলে সেখানে তিনি থাকতেন। ওখানে থাকার উদ্দেশ্য হলো রাতের বেলা যেন কেউ তার মাছগুলো চুরি না করতে পারে। খাওয়া দাওয়া অবশ্যই তিনি বাসায় করতেন। রাতে বাড়িতে খেয়ে 10টা বা 11টা সে ঘরে গিয়ে আবার শুয়ে পড়তেন। এরপর মাঝে মাঝে রাতে উঠে দিঘির চারপাশে একবার টল দিয়ে আবার শুয়ে পড়তেন। তার দিকে সে একান্ত পাড়া দিতেন। যাই হোক, একদিন তিনি খাওয়া দাওয়া করে তিনি বিছানায় শুয়ে পড়েন। সামনে মেলা, মাছ চুরি এই সময় বেশি হয়। এই মেলার জন্য পুকুরে কিছু বড় বড় মাছ রাখা, সেগুলো যাতে চুরি না হয় তিনি সজাগ ছিলেন। কিন্তু খাওয়া দাওয়ার পর কত সময় আর সজাগ থাকা যায়? ফলাফল হিসেবে একটু পরে তার চোখে ঘুম চলে আসলো। তারপর হঠাৎ একসময় তিনি শুনলেন কেউ যেন পুকুরে জাল ফেলছে। এই শব্দ শোনার সাথে সাথে দাদুর ঘুম ফালায় চোখ থেকে। দরমর করে উঠে তিনি বেরিয়ে হলেন। দিঘির চারপাশে টল দিলেন, কিন্তু কোথাও কেউ নেই। দিঘিটা এমন জায়গা যেখানে থেকে 3 দিক খুব ভালোভাবে দেখা যায়। আর একদিকে একটি বাঁশঝাড় যেখানে মানুষ দিনের বেলাতে ঢুকতে ভয় পায়। বলে কেউ মাছ চুরি করতে তো আসলে ওখানে জঙ্গলে কেউ ভয়ে ঢুকবে না। তাহলে গেল কই যে জাল ফেলেছিল? তারপর দাদু ভাবলেন হয়তো তিনি ভুল শুনেছেন। এই ভেবে তিনি আবার ঘরে ফিরে গিয়ে কান সদাক করে বসে রইলেন। কিন্তু কিছুক্ষণ পর দাদু শব্দটি আবার শুনতে পেল। এবার দাদু ধীরে ধীরে উঠে বাঁশের ঝাড়ের দিকে তাকালেন। এবার তার মনে হচ্ছিল শব্দটা ঠিক ওই দিক থেকে আসছে। সাহস জোগাড় করে তিনি হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে গেলেন। রাতটা ছিল একদম নিঃশব্দ। চারপাশ শুধু ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসের বাঁশপাতা খসখস শব্দ। দাদু যতই সামনে এগোচ্ছে তত বুকের ভিতর দক দক শব্দটা বাড়তে লাগলো। হঠাৎ চপাং পানিতে কিছু একটা জোরে পড়ার শব্দ। দাদু তড়িঘড়ি করে দিঘির ধারে গিয়ে তাকালেন, কিন্তু কিছুই নেই। পানিটা শুধু অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন একটু আগে কে জাল ফেলেছে। দাদু এবার চিৎকার করে বললেন, কে রে ওখানে? কে কে ওখানে? বের হয়ে আয়। কিন্তু কোনো উত্তরই নেই। ঠিক তখনই পানির মাঝখান থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া ভেসে উঠল। দাদুর শরীর হিম হয়ে গেল। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। তার হাতটা লম্বা, অস্বাভাবিকভাবে বাঁকা, আর সেই যেন পানির উপরে দাঁড়িয়ে আছে। দাদু পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু পা যেন জমে গেছে মাটিতে। ছায়াটা ধীরে ধীরে দাদুর দিকে মুখ ঘুরাতে লাগলো। আর তারপর এক ভয়ঙ্কর কণ্ঠে ফিস ফিস করে বলল, এই মাছ আমার, এই মাছ আমার। দাদুর গা শিওরে উঠল। তার মনে পড়ে গেল গ্রামের পুরনো কথা। এই দিঘি নাকি অনেক বছর আগে একজন জেলে ডুবে মারা গিয়েছিল, আর তার আত্মা এখনো এখানে পাহারা দেয়। দাদু আর এক মুহূর্ত দাঁড়ালেন না। লাঠিটা ফেলে দিয়ে তিনি দৌড়ে ঘরের দিকে ছুটে গেলেন। পেছন থেকে আবার সেই পানিতে জাল ফেলার শব্দ, চপাস চপাস। ঘরে ঢুকে দরজা বন্ধ করে তিনি সারা রাত আর চোখ বন্ধ করতে পারেনি। পরের দিন সকালে গ্রামের লোকজনকে দাদু সব বললেন। তিনি কেউ বিশ্বাস করল না। কিন্তু সেই দিনের পর থেকে দাদু আর কখনো একা রাতে ও দিঘির পাশে থাকেননি। তো এখানে একটা কথা, দাদুকে যখন এদিকে 3 বিঘা জায়গার ওপর দিঘিটা কেটে দেওয়া হলো, এর কিছুদিন পর একটা লোক সেখানে মারা গেল।
কিন্তু দিঘিতে যে লোকটি মারা গেছে সে কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে নাই, সে কিন্তু অস্বাভাবিকভাবে মারা গেছে। এটা সবাই দামাচাপা দিয়ে রেখেছিল গ্রামের। তো পরের দিন সকালে দাদু যখন গ্রামের লোকজনদেরকে সব ঘটনা খুলে বললেন, তখন অনেকে হেসে উঠিয়ে দিল। কেউ বললো রাতের বেলা ভুল দেখছস, আবার কেউ বলল বাজারে শিয়াল টিয়াল হয়তো ছিল। কিন্তু গ্রামের এক বয়স্ক মানুষ চুপচাপ দাদুর কথা শুনলেন। এই দিঘিটা ভালো না, অনেক আগে এখানে একজন জেলে ডুবে মারা গেছিল। আমি যে কথাটা বলতেছি ওই জেলের কথা। এই কথা শুনে দাদুর বুকের ভেতর কেঁপে উঠল। তবুও জীবিকা বলে, দাদু সিদ্ধান্ত নিলেন আর শেষবার দেখি আসলে কি হয়। সে রাত আকাশটা অদ্ভুতভাবে মেঘে ঢাকা, চাঁদের আলো নেই, চারপাশে অস্বাভাবিক অন্ধকার। দাদু আগের মতো ঘরে শুয়ে আছেন, কিন্তু আজ ঘুম নেই তার চোখে। হঠাৎ চপাস চপাস, এবার শব্দটা আগের চেয়ে দ্রুত, যেন কেউ একের পর এক জাল ফেলছে। দাদু ধীরে ধীরে দরজা খুললেন। বাইরে বের হয়ে তিনি থমকে গেলেন। দিঘির মাঝখানে এবার শুধু একটি নয়, দুটি ছায়া একটা জাল ফেলেছে, আর একটা পানির নিচ থেকে কিছু টেনে তুলছে। দাদুর শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে দ্বিতীয় ছায়াটার মাথা তুলে দাদুর দিকে তাকালেন। তারপর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। তারপর ধীরে ধীরে সে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পাড়ের দিকে আসতে লাগলো। দাদু পিছিয়ে যেতে লাগলেন, কিন্তু এবার আর দৌড়াতে পারলেন না, কারণ পেছনে তাকিয়ে দেখলেন ঘরের দরজার সামনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছেন। ওরা শুধু পানিতে না, পাড়েও আছে। চারপাশ থেকে যেন দাদুকে ঘিরেই ফেলেছে তারা। হঠাৎ তিনটা ছায়া একসাথে পিস পিস করে উঠলো। মাছ আমাদের, এ মাছ শুধু আমাদের, জায়গাটাও শুধু আমাদের। দাদুর মাথা ঘুরে গেল। ঠিক তখন দাদুর মনে পড়লো তার দাদি ছোটবেলায় একটা কথা বলতেন, ভয় ফেলে নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। দাদু চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ সব শব্দ থেমে গেল। নীরবতা ধীরে ধীরে দাদু চুপ করলেন। চারপাশে কেউ নেই, দিকে একদম শান্ত, যেন কিছুই হয়নি। পরের দিন সকাল দাদু আরও এক মুহূর্ত দেরি করেননি। সে দিঘি, সেই ঘর সব ছেড়ে তিনি বাড়িতে ফিরে গেলেন। কয়েকদিন পর লোকজন গিয়ে দেখে দিঘির ফাড়ে বড় বড় মাছগুলো সব ভেসে উঠেছে মৃত অবস্থায়। আর বাজারের পাশে কাদায় স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের না। তারপর থেকে গ্রামে কেউ আর রাতে ওই দিঘির কাছে যায় না, কারণ সবাই জানে ওখানে কারো দখলে আছে। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ। এরকম গল্প হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। তো আপনাদের সাথে এরকম ভৌতিক ঘটনা আমাকে শেয়ার করতে পারেন, তাহলে আমি ইউটিউবে সবার মাঝে উপস্থাপন করতে পারি। সবাইকে আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।